কবিগুরু বলেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। আসলে কি এখন কবিগুরুর সেই নদীগুলি আছে? নদী দূষণ জীবনের উৎসকে বিষে পরিণত করেছে। কথাটা শুনতে একটুও ভালো লাগবে না, কিন্তু বাস্তবে তা সত্যি। আমি যে স্থানে দাঁড়িয়ে আছি তুরাগ নদীর পাশে, এই যে দেখেন এখানে পলিথিন, প্লাস্টিকের সিমেন্টের বস্তা, এইখানে পড়ে আছে পানির বোতল। এই যে একটা অবস্থা, এই অবস্থায় এই নদীতে অনেক সুয়ারেজ লাইনগুলি এসে ঢুকেছে। ঢোকার পরে নদীর পানির যে কালার বিবর্ণ হয়েছে এবং একটা উৎকট বাজে গন্ধ বের হচ্ছে। এই নদীতে কোনো জীবনের সৃষ্টি হয় না। এইটা একটা মৃত নদী। এই নদীর ইকোসিস্টেমটা একেবারেই ড্যামেজ হয়ে গেছে। এই নদীতে কি করে একটা মাছের জন্ম হবে? এই নদীতে কি করে মানুষ চলবে? নদীর উপর দিয়ে যদি বুক চিরে আপনি একটা নৌকা নিয়ে যান, আপনার ভালো লাগবে, নির্মল বাতাস পাবেন, কিন্তু নির্মল বাতাসের সাথে যখন এর দুর্গন্ধটা আপনার নাকে লাগবে, তখন আপনাকে আর দ্বিতীয়বার এখানে যাইতে মন টানবে না। এত বিশ্রী একটা অবস্থা। আমাদের প্রায় সবগুলি নদীতেই এরকম দূষণে ভরপুর। এই দূষণ থেকে যদি আমরা মুক্তি না পাই, আমরা দূষণ থেকে মুক্তি পেতে হলে আমাদেরকেই সেটার ইনিশিয়েটিভ নিতে হবে। নদীতে সুয়ারেজ লাইন দেব না নিজের দায়িত্বে, নদীতে কখনো পলিথিন ফেলবো না, অপরিত্যক্ত পানির বোতল ফেলবো না, ককশিট ফেলবো না। একটা নেইল পালিশ, সেই নেইল পালিশের বোতলটাও নদীতে ফেলা হয়েছে, এখানে আছে। আসলে বিষয়টা খুবই দুঃখজনক এবং আমি মনে করি এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না। আমাদের নিজের সম্পদ, আমাদের নিজের নদী, আমাদের নিজের পানির উৎসগুলিকে আমরা এইভাবে নষ্ট করছি। আমরা যদি এইভাবে করতে থাকি, তাহলে একদিন দেখা যাবে যে আমাদের দেশে, আমাদের এই পৃথিবীতে, আমাদের বাংলাদেশ নামক যে একটা ছোট্ট ভূখণ্ড আছে, এই ভূখণ্ডের সব কিছুই বিষাক্ত হয়ে যাবে। এই যে নদীতে আপনি দেখেন এখানে যে পানি, এই পানি ব্যবহার অযোগ্য। এই পানি যদি আপনি এখান থেকে উঠিয়ে কোনো ফসলি জমিতে ছিটিয়ে দেন, ফসলি জমির ক্ষতি সাধিত হবে। কিছুদিন আগে একটা রিপোর্ট পড়েছিলাম যে প্লাস্টিকের ব্যবহার এবং প্লাস্টিক মাটিতে ফেলানোর জন্য, পলিথিন মাটিতে ফেলানোর জন্য, সেই সব পলিথিনের ন্যানো পার্টিকেলগুলি শাকসবজির ভিতরে ঢুকছে। সেই যে শাকসবজির ভিতরে ন্যানো পার্টিকেলগুলি ঢুকছে, সেই ন্যানো পার্টিকেল তো আপনার পেটে যাচ্ছে, আমরা শাকসবজি কিনে খাচ্ছি। এটা মানুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা মানুষের জন্য কতটা বিপজ্জনক হতে পারে, একটু বিষয়টা যদি একটু নিবিড়ভাবে আপনি বসে 1 মিনিট চিন্তা করেন, তাহলেই পুরা চিত্রটা আপনার চোখের সামনে ভেসে উঠবে। আপনি যখন একটা নদীতে যাবেন, নদীতে যেয়ে আপনি কি চাইবেন? নদীর নির্মল পানি, নির্মল বাতাস, নদীতে একটা ঝাঁপ দিব, গোসল করব, এখান থেকে চমৎকার চমৎকার কিছু মাছ ধরে আমরা খাবো। আমরা কি সেটা পারি? বাংলাদেশের কয়টা নদী জীবিত আছে? ধরেন আমাদের বুড়িগঙ্গার কথা, ঢাকার ঐতিহ্য বুড়িগঙ্গা নদীর আর কি এখন আমাদের জীবিত আছে? বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে বুক চিরে আপনি স্টিমার চলে যাচ্ছে, নৌকা চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় আপনি এর গন্ধটা পেয়েছেন নিশ্চয়ই। যারা গিয়েছেন তারা বুঝতে পারছেন কত ভয়াবহ একটা পরিস্থিতি হয় এখানে। আমাদের নদীগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। কবিগুরু বলেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। আসলে কি এখন কবিগুরুর সেই নদীগুলি আছে? কবিগুরুর সেই নদীগুলি নাই। সেই নদীগুলি মৃত হয়ে গেছে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় নদী ভরাট করে আমরা সেখানে আমাদের নিজেদের স্বার্থে বাড়িঘর তৈরি করেছি, ফসলি জমি তৈরি করেছি। নদীটা ন্যারো হয়ে গেছে, পানি ধারণ ক্ষমতা কমে গেছে। নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে বর্ষাকালে যখন প্রচুর বর্ষা হয়, সেই নদী প্লাবিত হয়ে দুকুলের মানুষের একটা অসুবিধার সৃষ্টি হয়, বন্যার সৃষ্টি হয়। সেই বন্যায় দুকুল প্লাবিত হয়ে মানুষ ভোগান্তিতে পড়ে। তো এগুলো তো আমরাই দায়ী এইগুলোর জন্য। এগুলোর জন্য তো অন্য কেউ দায়ী না। প্রকৃতিকে যদি টিকিয়ে রাখতে না পারেন, তাহলে এই প্রকৃতি একদিন বিরূপ হয়ে আপনাকে এমন একটা ধ্বংসের মুখে ফেলবে, সেটা আর সহ্য করতে পারবেন না। সেটাকে আর কখনোই আপনি ট্র্যাকেল দিতে পারবেন না। কিছুদিন আগের বন্যা এবং বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে সেটা মনে করিয়ে দেয় বারবার, কিন্তু আমরা পরক্ষণে সেটা ভুলে যাই। আমাদের উচিত, আমি সকল সচেতন মানুষ, আবাল বৃদ্ধ বনিতা যে যেখানে আছেন, সবার কাছে রিকোয়েস্ট, সবার কাছে অনুরোধ করছি, নদীর পাশে জলাশয়ের ধারে, জলাশয়ে প্লাস্টিক বর্জ্য ফেলবেন না। প্লাস্টিক বর্জ্য ফেলে নদীর নাব্যতাটাকে নষ্ট করবেন না, নদীর পানিটাকে দূষিত করবেন না। বর্জ্যের লাইনগুলি নদীতে, সোয়ারেজ লাইনগুলি নদীর মধ্যে দিবেন না। আপনার নদী, আমার নদী, আমাদের নদী। এই নদীটা আমার একার না। এই নদীটা বাংলাদেশের যে যদি 15 কোটি, 16 কোটি, 17 কোটি মানুষ থাকে, প্রত্যেকের এই নদী এটা। সুতরাং প্রত্যেকেরই উচিত এই নদীটাকে টিকিয়ে রাখা, এই নদীর নাব্যতাকে টিকিয়ে রাখা, এই নদীর বিশুদ্ধতা টিকিয়ে রাখা, এই নদীটাকে ইকোলজিক্যালি নদীটাকে জীবিত থাকতে দেওয়া।
যদি আমরা সেটা না করি তাহলে আমাদের যে অবস্থা হবে এটা আপনারা হয়তো আমরা বেশি দিন থাকবো না পৃথিবীতে, আমাদের নতুন প্রজন্ম যারা আসবে তারা বিশাল রকমের একটা প্রবলেমে পতিত হবে। যেমন ধরুন, একটা গাছপালা কেটে নিয়ে যাচ্ছেন, একটা গাছের ডাল ভেঙে নিয়ে যাচ্ছেন, ফল খেয়েছেন, গাছের ডালটা ভেঙে নিয়ে গেছেন। গাছ কিন্তু আপনাকে উপকার করেছে, কিন্তু আপনি ডালটা কেন ভাঙলেন? গাছ কিচ্ছু বলে না, আপনাকে বলতে পারে না, ওদের বলার ক্ষমতা নাই। কিন্তু এরকম করতে করতে একটা সময় এই গাছপালা যখন বিলুপ্ত হয় এবং বিলুপ্ত হওয়ার পরে এমনভাবে প্রতিশোধ নেয়, নির্বাক প্রতিশোধ, যে প্রতিশোধ আমি বুদ্ধিজীবী প্রাণী হয়েও সেটাকে ট্র্যাকেল দিতে পারি না। সুতরাং আসুন আমরা বৃক্ষরোপণ করি, বৃক্ষকে টিকিয়ে রাখতে চেষ্টা করি, আমাদের নদীগুলিকে, আমাদের জলাশয়গুলিকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করি। তাহলে আপনি ভালো থাকবেন, যে কয়দিন থাকবেন আপনি ভালো থাকবেন, ভবিষ্যৎ প্রজন্ম আপনার যারা আসবে তারা সুস্থ দেহে, সুস্থ মনে, সুস্থ প্রকৃতিতে এই পৃথিবীতে তথা এই বাংলাদেশে বসবাস করতে পারবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।